অনেক দিন পর একেবারে অনভ্যস্ত হয়ে গেছি কথা বলায়, ঠিক সেরকম একটা সময়ে আমাকে একেবারে রীতিমতো বেলায়েত হোসেন মামুনের চাপে পড়েই এই স্মারক বক্তৃতা, সেটা হলো গিয়ে হীরালাল সেনের এই স্মারক বক্তৃতায় সম্মতি দিলাম যে হ্যাঁ ঠিক আছে। যেটা হয়েছে যে মানে আমি একেবারেই অভ্যস্ত না মানে এই ধরনের মানে ফর্মাল মানে অবস্থায় এই ধরনের এরকম মানে সাজানো গোছানো কোনো কিছুর মধ্যে সবসময় যোগানদার হিসেবে কাজ করেছি বিভিন্ন ক্ষেত্রে। আমার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে শুভেচ্ছা। এবং আজকের যে এটা আমি নিজেই বলবো যে আমি সম্মানিত বোধ করছি যে আমাকে বলতে বলা হয়েছে। এখানে যারা আছেন তাদের প্রত্যেকেই কম বেশি মুখ চেনা, সুতরাং যেটা হলো গিয়ে এক ধরনের আমরা বহুবার বহু সময়ই বহু রকম আয়োজনে একসাথে হয়েছি, সুতরাং তারা আমাকে কম বেশি একটু একটু চেনেন। এবং আমি আমার যে শিরোনামটি অন্তত তারা অনুধাবন করতে পারবেন যে তাৎক্ষণিকভাবে মাথায় আসা এবং কেন দেয়া, কারণ তার সঙ্গে যুক্ত আছে আমরা যেটা বলতে চাচ্ছি যে এখানে কেনই বা ইভ লিলিথের প্রসঙ্গ আসলো, এটা কি আদৌ গিমিক কিনা হয়তো, আর কেনই বা আমরা এই নারীর চলচ্চিত্র নির্মাণের সঙ্গে এদের দুজনকে যুক্ত করছি। আমরা তো খুব ভালো করেই জানি, বুক অফ জেনেসিসে যদি যারা এই ব্যাপারে একটু আগ্রহী তারা জানেন খুব ভালো করে যে লিলিথের নামটি হয়তো তাদের জন্য জানা, কিন্তু আমি ইভ এবং লিলিথ এই প্রসঙ্গটি কিভাবে আনা সেই জায়গাটি একটু বলবো। তার আগে একটু এটা বলে নিচ্ছি যে এখানে কিন্তু কোনো রকম মানে একেবারে এই আমি বললে পারে তাহলে হয়তো বিষয়টা পরিষ্কার হবে। আমাদের যেটা হয়েছিল যে যখন আমাকে মামুন বলছে যে তাৎক্ষণিকভাবে আপনি একটা নাম দেন, আপনি একটা কিছু একটু বলেন, মানে কী বিষয়ে বলবো, বলে নারীর চলচ্চিত্র, আপনি তো চলচ্চিত্র নির্মাণের সঙ্গে সংসদের সঙ্গে এতদিন ধরে আছেন, হ্যাঁ তাহলে সেটা নিয়েই বলেন। বললাম যে ঠিক আছে, কিন্তু সে গুছিয়ে আবার এইটাকেই কেন আবার বলতে হবে, কতবার তো লিখেছি কত রকমভাবে। তখন বললো যে না, যেটা হলো গিয়ে আপনার নিজের নির্মাণের সঙ্গে মানে ওটা অন্তত আর কিছু না হয়, এটা ওইটাই আলোচিত হোক। তখন ভাবলাম যে ঠিক আছে, হয়তো কিছু অনেক দিনই এটা ভাবছি যে এটা নিয়ে একটা লেখা দরকার। বিভিন্ন সময় বিভিন্ন সাক্ষাৎকারে চলে আসে অনেক সময় হয়তো টুকরো কথা, কিন্তু ঠিক গুছিয়ে বলা হয়ে ওঠে না। তো এই প্রেক্ষাপট বলতে গিয়ে যেটা মনে হলো আমার যে নারীর চলচ্চিত্র মানে কিন্তু সেটা ভীষণভাবে পলিটিক্যাল, কারণ এমন একটি পরিসরে সে এই কথাগুলো বলছে যে পরিসরটা চাই বা না চাই পুরুষ অধ্যুষিত। এই জন্য যে আমরা চলচ্চিত্র যখনই বলি, তো চলচ্চিত্র বলার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা যেটা ধরেই নিই, মানে সেখানে ধরে নিই না যাদের আধিক্য থাকে, সেটা অন্তত যারা ক্যামেরার পেছনে থাকেন, সেই ক্যামেরার পেছনে যারা থাকেন তাদের আধিক্য সবসময় পুরুষের, তাদের উপস্থিতিগুলো পুরুষের। সুতরাং যখন নারী হিসেবে আমি কথা বলছি, সেই প্রেক্ষাপটটা কিন্তু চাই বা না চাই ভীষণভাবে মেল ডমিনেটেড একটা জায়গা। সুতরাং পলিটিক্যালি এইখানে মানে যেটা হলো গিয়ে যেটা নারীরা বলে থাকে পার্সোনাল ইজ পলিটিক্যাল, সুতরাং তার যে ক্ষেত্রগুলোতে সে যখন হেঁটে ঢোকে সব জায়গায় তো তাই, কারণ সেই কবে সে পিছিয়ে ছিল,
পিছিয়ে থেকে তারপরে আস্তে আস্তে যে পরিসরগুলো তার জন্য তৈরি হলো, সেখানে অন্তত মানে এরকম টেকনিক্যাল একটা টিম, মানে সমৃদ্ধ একটা পুরো কর্মযজ্ঞ, সেইটার সঙ্গে তো মানে রীতিমতো, এবং পরিচালনা করা কর্মযজ্ঞে যারা টেকনিক্যাল টিমে প্রত্যেকে আলাদা আলাদা আছেন, তারা কিন্তু দেখা যাচ্ছে যে ওখানেও নারীর অনুপস্থিতি। সুতরাং যারা ডিরেক্টর, শান্ত আমরা যারা সাধারণ, তারা কিন্তু আমরা মনে করি সবসময় যে চলচ্চিত্র হলো গিয়ে যারা আমরা বিচার করি তাদের দিয়ে যারা ক্যামেরার সামনে থাকেন। সুতরাং সিনেমার নারী মানেই হলো গিয়ে সে যারা অভিনয় করবে, যারা নাচবে, গাইবে বা কথা বলবে বা গল্পের উন্মেষ ঘটাবে। তো সুতরাং সেইভাবেই আমরা দেখে থাকি। পেছনে নারী, পিছনে পুরুষদেরই চিনি না, যাও বা নাই নাই করে যারা একেবারে তুঙ্গে উঠেছেন, যাদের নাম একেবারে সারা সেই প্রতিযশ, যেই পুরুষেরা আছেন যারা চলচ্চিত্রে, তাদের নাম জানি, নারী কোথার থেকে এখানে তো খুব কমই। এবং বলা যায় যে 80-র দশক থেকে হয়তো দু একটা নাম উঠতে শুরু করেছে, কিন্তু তার আগে যারা ছিলেন তারা প্রায় অদৃশ্য। তা এই কনটেক্সট থেকেই আমার মনে হলো যে ঠিক আছে, তাহলে ঠিক যেভাবে লিলিতের নামটা হারিয়ে গেছিল, তা এই জায়গায় আমি একটু ছোট্ট করে বলছি যে লিলিত সে ঈশ্বর, মানে ওইটা আমি যুক্ত করেছিলাম যে বুক অফ জেনেসিসে হলো গিয়ে বলছে যে যখন ঈশ্বর মানব, মানে তার সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ জীব নির্মাণ, যখন সে ঈশ্বর এটা তৈরি করছেন, তখন তিনি তার আদলে তৈরি করেছিলেন আদমকে, ঠিক একই রকমভাবে যেটা, এবং যে উপকরণ দিয়ে তৈরি করেছিলেন, যে যা যা গুণাগুণ দিয়েছিলেন, সেই গুণাগুণগুলো ছিল কিন্তু একেবারে যেটা মানে মানে একেবারে সর্বশ্রেষ্ঠ, তার ভাবনা, তার মানে ধীশক্তি, সব কিছু সম্মিলিতভাবে সে দিয়ে সব ঢেলে দিয়েছিলেন তাকে। এবং তার একই সঙ্গে তৈরি করেছিলেন তার নারী সঙ্গীকে, যার নাম লিলিথ। ওল্ড টেস্টামেন্টে তার নাম আছে, এবং ওল্ড টেস্টামেন্টে যে লিলিথকে যেভাবে উপস্থাপিত হয়েছে সেটা হলো, যখন ঈশ্বর বললেন যে আমার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো আদম, তুমি তাকে কুর্নিশ করো, তাকে অভিবাদন জানাও। তখন লিলিথের প্রশ্ন ছিল যে আমি তো একই উপকরণ দিয়ে তৈরি, হ্যাঁ, তাহলে আমি কেন তার কাছে কুর্নিশ করব, সেও কি আমার কাছে কুর্নিশ করবে? ঈশ্বর গেলেন ক্ষেপে, উনি ভস্ম করলেন সঙ্গে সঙ্গে লিলিথকে। এবং লিলিথের ওখানেই প্রথম নারীর ওখানেই সমাপ্তি। সঙ্গে সঙ্গে ঈশ্বর একটু বিমর্ষ হলেন, এবং যেটা হলো গিয়ে আদমের কাছে তার যে স্পেয়ার রিব ছিল, বলা যায় যে পাঁজরের একটি বাড়তি হাড় ছিল, সে হাড়টি দিয়ে তিনি ইভকে তৈরি করেন, যে ঠিক আছে, এই নাও তোমার সঙ্গী, যে তোমার পাঁজরের হাড় দিয়ে তৈরি হয়েছে। সুতরাং তার কখনোই যেন সে কোনো প্রশ্ন তুলবে না এই ভেবে যে আমাকে কেন মানে কুর্নিশ করতে হবে। সুতরাং এই জায়গা থেকে ইভ, লিলিথ, এবং লিলিথের কথাটি বেশ ধামাচাপা দেয়া হয়ে গেছে। বুক অফ জেনেসিসে আমরা এই জায়গাটা পাই, এবং যেটা হলো গিয়ে যে আমরা জানি যে মানে যে ওল্ড টেস্টামেন্টে এর উল্লেখ আছে। আমি এটা কেন নিয়ে এসেছিলাম, এটা আমার কাছে যেটা মনে হয়েছিল যে ঠিক এই জায়গাটি, যেটা মানে আস্তে আস্তে যে আমরা যদি দেখি যে পুরো বিবর্তনী ধারাটায় যদি তাকিয়ে দেখি, তা সেখানে দেখা যাচ্ছে নারী, আমরা জানি যে মানে মার্কস এঙ্গেলস যারা পড়েছেন তারা সবাই জানেন অরিজিন অফ দ্য ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড স্টেট যারা পড়েছেন, তার আদি যে জায়গাটি সেটা সবাই কম বেশি অবগত, যে কিভাবে আস্তে আস্তে এই নারী, যেটাকে বলা হয় যে প্রথম কৃষাণী, তারা যেহেতু সংরক্ষণ করতো বীজ,
এবং কিভাবে আস্তে আস্তে সেগ্রিগেশনটা তৈরি হলো, নারী পুরুষের বিভাজনটা তৈরি হলো এবং আস্তে আস্তে মানে হান্টার গ্যাদারার যারা কিনা ছিল তারা কিভাবে আস্তে আস্তে সরে গেল এবং এই জমি জমার সূত্রে আস্তে আস্তে পুরুষের যে আধিপত্য এবং যে জায়গাগুলো তৈরি হলো যে সেটা খুব পোক্ত হয়ে উঠল এবং নারী গৃহে তার মানে সন্তান পালন, ধারণ এবং প্রোভাইড মানে করা সবার সেবার জন্য দুটো আলাদা পৃথিবী তৈরি হয়ে গেল এবং সেখান থেকেই সৃষ্টিশীলতা থেকে শুরু করে অন্যান্য যা কিছু তা কিন্তু দেখা গেল পুরুষের হাতে কক্ষিগত হয়ে গেল এবং পুরুষের যে আকাঙ্ক্ষার জায়গাটা যখনই আমরা দেখছি যে প্রপার্টি হচ্ছে তখন সে বলছে যে আমার এটা ধারণ করবে কে, আমার এই কাজগুলো করবে কে, তা সুতরাং আমার পুত্র হোক। এবং শতপুত্র হওয়ার যে ব্যাপারগুলো আমরা জানি যে আমরা কাউকে আশীর্বাদ করতে গেলে আমরা মানে যে পুরাণ বেদ এবং এর ঋগ্বেদেও উল্লেখ আছে যে যখন বলে শতপুত্র জন্ম হোক, হ্যাঁ, একটি নারীকে যখন মানে তার সে বিয়ে হয়ে আসে তখন তাকে আশীর্বাদ করা হয় তার জন্য শতপুত্র হয়। কন্যা মানে এই জায়গাটিও আবার আছে যে বলা যায় যে আস্তে আস্তে বিয়ে প্রথা যখন এসেছিল এবং সেই বিয়ে প্রথার মাধ্যমে যেটা হয়েছিল হলো গিয়ে যে নারীর যে অন্তরীণ জীবনযাত্রা সেটা হলো কুলবধূ হওয়ার যে তাগিদ, যে সে কুলবধূ হবে এবং সে গৃহের সব কিছু দেখাশোনা থেকে শুরু করে, আমি খুব মোটা দাগে বলছি, সবার যেহেতু কম বেশি এইগুলোর চর্চা আছে, আমি শুধু বলতে যাচ্ছি যে আমি কেন এ নামটি নিলাম, মানে এটা দাঁড় করালাম শিরোনামটি। তা এই কনটেক্সটগুলো ধরেই যেটা হলো যে আস্তে আস্তে এই যে বিভাজনটি এত অ্যাকিউট থাকে আমরা স্মরণ করলেই দেখব যে আমাদের এখানে যখন নারীর এডুকেশন আমরা জানি, যখন নারী শিক্ষার কথা ওঠে তাৎক্ষণিকভাবে তখন মনে পড়ে যায় যে সেই বেথুন স্কুলের কথা 1850-এ। সেই প্রথম নারী যখন 11 জন নারীকে নিয়ে আসা হয়েছিল পড়ানোর জন্য, তা সেখানেও কি ঘটনা ঘটেছিল, ঢিল খেতে হয়েছে, কিছুতেই থাকবে না, সে 11 জন থেকে 6 জনে নেমে গেল, নেই প্রায়, তারপরে আস্তে আস্তে সেটা বাড়তে শুরু করে। তো সেই রকমভাবে প্রতিটি ক্ষেত্রেই কিন্তু এই নিষিদ্ধ, আমরা যে জানি সেই সতীদাহ থেকে শুরু করে আরও অন্যান্য, আর আমরা তো রোকেয়ার কথা পড়েছি, রোকেয়া যদি বলি সঙ্গে সঙ্গে তাকেই তো প্রায় পরিত্যাজ্য করে এক কোণে ফেলে দেওয়া হয়েছে অলমোস্ট। হ্যাঁ, এখন না হয় ইউনেস্কো আবার তার সুলতানাস ড্রিম নিয়ে আবার পুনরুজ্জীবিত হচ্ছেন হয়তো রোকেয়া, এবং তাকে বলা যায় যে এই ইউনেস্কোর কারণে ইদানিং তিনি আবার আলোচনায় এসেছেন। কিন্তু তার যে তার যে প্রজ্ঞা এবং যেসব কথা যা প্রবন্ধগুলো আছে এবং নারী সংক্রান্ত এবং তার যে স্ট্রাগলটা পুরোই ছিল তার স্কুলের জন্য যা করেছেন সেটা সীমাহীন। তা সুতরাং এগুলো যদি স্মরণ করি তাহলে আমার মনে হয় না যে আমি খুব একপেশে কথা বলছি, কারণ আমরা জানি খুব ভালো করে যে এই ক্ষেত্রগুলোতে নারীর আসতে কত কঠিন ছিল এবং সেটা একটা স্ট্রাগল, এবং সেটা আমাদের এখানে শুধু নয়, একেবারে বিশ্বব্যাপী এটা ছিল। এবং বিশ্বব্যাপী কি, যেটা আমরা দেখব যে যদি পশ্চিমের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে কিভাবে ভোটাধিকার এবং এই ইভেন ওই লড়াইটাও তাকে চালিয়ে যেতে হয়েছে তাদেরকে, এবং সেটা তারপরে যেটা হলো গিয়ে যে দাস প্রথার বিরুদ্ধে যেই নারীরা উঠে দাঁড়িয়েছিল তাদেরকে কিন্তু ওই জায়গায় কাবু করে দেওয়া হয়েছিল, তার দুর্বলতার জায়গাটা দিয়ে তাকে দেখিয়ে দেওয়া হয়েছিল যে তুমি যে এত কথা বলছো যে দাস প্রথা তুলে দিতে হবে, তাহলে এই তুমি কি নাগরিক? হ্যাঁ, তুমি ভোট দাও, ভোটাধিকার আছে তোমার তো নেই, তোমার তো তুমি তো কোন রাইটে বা কোন জায়গা থেকে তুমি এটা করছো? তো সুতরাং এইভাবেই কিন্তু আমরা দেখেছি যে এই প্রশ্নগুলো উঠলো এবং সেই স্ট্রাগলটাও চলেছিল অনেক দিন ভোটাধিকারের জন্য। পরে ভারতে আমরা দেখেছি যে বোধহয় 1987-র দিকে
তখন কিন্তু প্রথম ভোটাধিকারগুলো আসে এবং পার্লামেন্টারি সিস্টেম এই জায়গাগুলো যখন উঠে দাঁড়াচ্ছে আমার মনে হয় যারা আগ্রহ বোধ করবেন তো এই অবশ্যই আমার মনে হয় যে এটা পড়ে নেবেন যে কি ভয়ঙ্কর রকম স্ট্রাগল ছিল। এবং যেটা হলো বাড়ি থেকে আমরা জানি যে ব্রাহ্ম সমাজের যে এত যে আধুনিকতা এবং আলোকিত মানুষের সমাগম, সেখানেও কিন্তু দেখা গেছে যে নারীর যখন সে স্পেসিফিক্যালি যখন সে ডাক্তার বা কোনো একটা পেশার ক্ষেত্রে যেতে চাইছে তখন কিন্তু তাকে অনুমোদন দেয়া হচ্ছে না। এবং রীতিমতো আমরা জানি যে কাদম্বরী এবং আরও অনেকে কী ধরনের স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছেন। প্রথম যিনি যারা যে দুটি মেয়ে তরু দত্তরা দু বোন যখন গেল বাইরে তখন তাদেরকে কিন্তু একেবারে ওই যে মানে রীতিমতো সেটা নিয়ে অনেক রকম মানে কুকথা বলা হয়েছিল তাদেরকে। তাই এইরকম অনেক কিছুর মধ্যে দিয়ে গেছে সাধারণত। মানে এটা নিয়ে ব্যাপক লেখা হওয়া উচিত এবং আমার মনে হয় এটা একটা চর্চার ব্যাপারও বটে। তা ওই জায়গা থেকে যদি আমরা ধরি তাহলে কি চলচ্চিত্রের ক্ষেত্রে নারী আসলো অনেক দেরিতে? না, এটাই কথা যে হারিয়ে গেছে যে নামগুলো সেইটাই স্মরণ করছি। যখন লুমিয়ার ব্রাদার্স যখন 1895-তে তারা যখন ক্যামেরা এনে বলছে যে এইটা দিস উইল মেক মানি, এটাই হলো গিয়ে মানে এটা দিয়ে ছবি করা হবে পারফেক্ট একদম রীতিমতো, সেই সময়ে কিন্তু অ্যালিস গি ব্লাশ মানে ফ্রেঞ্চ মহিলা এবং নারী, এবং তিনি কিন্তু একই সঙ্গে একটা স্টুডিওতে কাজ করতেন টুকটাক এই কাজগুলো, তিনি কিন্তু নির্মাণের সঙ্গে যুক্ত হয়ে যান। এবং বলা হয় যে তখনকার কিন্তু রিলের ছবি, তো সুতরাং ওই রিলের ছবিগুলো তো আর কত দৈর্ঘ্য হবে, তার মধ্যে গল্প প্রথম ন্যারেটিভ সাধারণত এমনি তোলা হতো। আমরা যদি এখনও দেখি, যদি গুগল করি তাহলে যে লুমিয়ার ব্রাদার্স বললেই তার ট্রেনের ওই ছবি চলে আসে। এবং ট্রেনটা কেন পারফেক্ট একটা মানে ছবি বলা হয়, এখন তো সেটাকে টেলিসিনে করে চমৎকার ঝকঝকে রেজলিউশন, তা ওটাকে কেন বলা হয় সেটা কিন্তু দেখলেই বোঝা যাবে। এমন একটা অ্যাঙ্গেলে মানে রাখা যেখানে ট্রেনটা যে ঢুকছে স্টেশনে এবং কিভাবে ঢুকছে, মানুষ নেমে যাচ্ছে, এত দেখে মনে হয় হয়তো খুব বেশি হলে মানে এই সেদিনের ছবি, এরকম একটা রেজলিউশন। সেই সময় কিন্তু তিনি ন্যারেটিভ ছবি তৈরি করেছেন, ছোট্ট গল্প, সাইলেন্ট ছবি কিন্তু করেছিলেন। তার নামটি কিন্তু অনেকেই জানে না। যারা ইদানিং ফিল্ম মুভমেন্টে যারা আছেন তারা কিছুটা হয়তো জানতে পারেন, কিন্তু আমি যখন ছিলাম তখনও কিন্তু এটা নিয়ে আলোচনা সেইভাবে হয়নি। এই যেটা বলবো যে নারীর যে আন্দোলন, সেই আন্দোলনের সূত্রে যে ইতিহাস ঘাটাঘাটি এবং ইতিহাস থেকে তুলে নিয়ে আসা যে ঘটনাপটগুলো, সেটাও কিন্তু সাম্প্রতিককালে এটা বা উইমেন স্টাডিজের কল্যাণে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় পাঠ করছি, দেখছি, জানছি এবং আলোচনা করছি। আর সবসময় একটা ভ্রু কুচকানো ভাব থাকে আমাদের যে নারীর আন্দোলন, হ্যাঁ সেটা তো আবার কি, মানে এটা কি দরকার আছে? সবই তো সমতা, সবই তো সম অধিকারের ব্যাপার চলে এসছে। আদৌ এসছে কিনা সেটা গণনা করলেই বোঝা যাবে, অনুপাতটা দেখলেই বোঝা যাবে। তা সেই জায়গা থেকে এই লেখালেখি, সৃষ্টিশীলতা বা সৃজনশীলতার কাজগুলো কেন নারী এত দেরিতে এবং কেন তাকে অন্তর্ভুক্ত করতে এত দেরি হলো, সেগুলো নিয়েও প্রশ্ন উঠতে পারে। তা সেই কনটেক্সটে বলবো যে যখন অ্যালিস বানালো, উনি নাকি 400 ছবি করেছিলেন। 400 বলতে যে আমরা কিন্তু মানে যদি দেখি যে রিল ওয়াইজ যদি দেখি, ওটা একটু স্বল্পদৈর্ঘ্য কিন্তু করা হয়েছিল। পরে উনি আমেরিকায় চলে যান এবং আমেরিকাতে যেয়ে ওখানে তিনি কাজ করছিলেন। ঠিক সেই রকম সময়ে এটা ক্লেম করা হয় ইদানিং, যেটা বেরিয়ে এসছে, সেটা হলো যে লোয়া ওয়েবার নামে একজন ছিলেন, যিনি গ্রিফিথের চাইতেও
যিনি বার্থ অফ আ নেশন, আপনারা জানেন যে প্রথম ন্যারেটিভ ছবি, যে দীর্ঘ, কাইজার ভাই এখানে আছে, মোর্শেদ আছে। তা সুতরাং তারা তো যখনই এটা মানে কোনো ক্লাস নিতে যান বা যে কোনো সময়ে এই আলোচনাগুলো করে থাকেন সাধারণত, আমার কোনো ব্যত্যয় হলে এখানে আপনারা প্লিজ যুক্ত করে দিয়েন কোনো কিছু। তা যাই হোক আর কি, সেই ওই বার্থ অফ আ নেশন, লোয়া ওয়েবার ওই সময়ে কিন্তু আরও মানে তিনি কিন্তু তার আগে ছবি করছিলেন, এবং তিনিও ন্যারেটিভ ছবি করেছেন, কিন্তু তার নামটি এক পর্যায়ে তিনি বেশি আয় করতেন পরিচালক হিসেবে, কিন্তু গ্রিফিথের চাইতে বেশি আয় করেছিলেন, মানে তার দাম ছিল, মানে যেটা বলে মূল্য ছিল আর কি বলে, মানে যে টাকাটা দেয়া হতো। কিন্তু এরা সবাই হারিয়ে গেল এক পর্যায়ে। এরকম আরও অনেকেই ছিলেন যুক্ত, 2-4টা নাম, এবং যথেষ্ট তারা মানে কি বলবো যে ভালো কাজ করছিলেন, যেটা নিয়ে আলোচনাও হচ্ছিল। ঠিক সেই রকম সময় হারিয়ে গেলেন কি করে, যেটা হলো গিয়ে যে পুঁজি যারা খাটায় তাদের তো যেটা হলো গিয়ে পুঁজির মাল্টিপ্লাই করবে, হ্যাঁ। তা সুতরাং পুঁজি যেটা হলো যে স্টুডিও সিস্টেম ডেভেলপ করলো। আমরা জানি মেট্রো গোল্ডেন মায়ার, আমরা জানি যে ফক্স গেম, হ্যাঁ, 20th সেঞ্চুরি ফক্স। তা এই ওরা যখন বলল যে ঠিক আছে আমার এই স্টুডিও ইয়েতে দ্রুত নামাতে হবে ছবি, তখন দেখা গেল নারীরা কিন্তু এক পর্যায়ে মানে ওরা কাজ হারালো। যে আগে যেমন তাদের ঘন ঘন ডাকা হতো, তো সে কাজ হারালো। অন্তত এদের নাম কয়েকটা পাওয়া যায়, বাদ বাকি কারা কী ছিলেন জানি না। আমরা জার্মিন দুলাকের কথা জানি যে কীভাবে হারিয়ে গেছেন, মানে সুরিয়ালিজম যদি বলি, সুরিয়াল চলচ্চিত্র মানে বুনুয়েল বা দালির আগেই কিন্তু, মানে ওই ওই সময় কি বা তার আগেই কিন্তু জার্মিন দুলাক নিয়ে কথা বলছেন। আমরা মায়া ডেরেনের নাম জানি, আমরা বিভিন্ন সময় যারা যুক্ত আছি চলচ্চিত্র সংসদ আন্দোলনের সঙ্গে, এই পুরনো সেই 1900 বলা যায় যে 40-এর দিকে যে চলচ্চিত্রগুলো হচ্ছে, নারী তৈরি করছে, হ্যাঁ, সেটা কিন্তু এক পর্যায়ে আজকে না হয় সেটা পাঠ্যসূচির মধ্যে অন্তর্ভুক্ত, অন্তত চলচ্চিত্র নির্মাণের সংক্রান্ত কোনো মানে যে পাঠ দান করা হয় তার মধ্যে অন্তত তাদের নামটা যুক্ত করা হয়েছে, এবং সেই ছবিগুলো দেখানো হয়। সেটার এত স্মার্ট, মানে আমি যাই হোক এটা মানে ওটা আমার মনে হয় যে ইয়েতেও দেখা যায়, চাইলে পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, চাইলে এখন দেখা যায়, অন্তত সেগুলো আপলোড করা হয়েছে। তা এই কনটেক্সট থেকেই বলবো যে নারীর যে চলচ্চিত্র যাত্রা, এরপরে যদি আমরা দেখি, যেটা দেখব যে এরা কিন্তু ম্যাক্সিমামই তারা পরের দিকে যেটা হয় যে তাদের স্পন্সর পাওয়া কঠিন হয়ে গেল, যার জন্য বেশিরভাগ নারী যারা উঠে আসলো, এমনকি মীরা নায়ার, যাকে নিয়ে এখন খুব হইচই হচ্ছে, যেহেতু তার মানে পুত্র মামদানি হলো গিয়ে যে মানে এখন সম্ভাব্য ক্যান্ডিডেট ইয়ের মেয়রের। তা সুতরাং তাকে এই মীরা নায়ার কিন্তু ইন্ডিপেন্ডেন্ট চলচ্চিত্রকার হিসেবে তাকে যেতে হয়েছিল, মানে যেহেতু স্পন্সর নাই। তো এই প্রবণতাটা, এবং আমরাও যারা শুরু করেছি, এখানে ফৌজিয়া আছে, মুন্নি তো এখন টুকটাক আরও আগ্রহী হয়ে উঠেছে করবার জন্য। আমি আশা করছি যে শিগগিরই দেখব তার চলচ্চিত্র। তা সুতরাং এই মানে নারীর কোনো স্পন্সরের জন্য পুরুষই পাচ্ছে না, যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার পুরুষ যারা, তারাই পাচ্ছেন না, তাদেরই কোণঠাসা হতে হয়েছে, যেহেতু তারা ওই বাণিজ্যিক যে ফর্মুলা বা ওই মানে চাহিদা মাফিক, প্রযোজকের চাহিদা মাফিক কোনো মানে প্রোডাক্ট দিতে পারবেন না বা দিতে না রাজি হন না। সুতরাং তাদের আর কোনো গতি থাকে না, স্পন্সর তো পাওয়া কঠিন, সুতরাং তারা এক পর্যায়ে প্রান্তিক হয়ে ওই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার হয়ে যায়। তবুও শুরু হোক, সূচনা হোক। তা এই কনটেক্সটগুলো ধরেই আমার এটা ছিল, এবং
আমার এখানে আমি একটু যুক্ত করতে চাই আমার কিভাবে অন্তর্ভুক্তি। এখানে আমি একটু ছোট্ট করে বলি, সেটা হলো আমি কি করে আসলাম। তা আমার যেটা হলো গিয়ে যে একটা হলো, যদিও আমাদের সময়টা মানে ছোটোবেলায় যেটা ছিল হলো গিয়ে পারিবারিকভাবে ভীষণভাবে চলচ্চিত্র প্রেমী সব বাড়িতে সবাই, এবং যেটা হলো কি যে ওই ছোটোবেলায় যখনও চেতনা ঠিক মানে অত বুঝে ওঠা হয়নি, তাই কিন্তু যখন ঢাকায় তখন চলচ্চিত্র যদি দেখি যে মানে সিনেমা হলে একেবারে মানে ধুমধাম করে আসছে, হ্যাঁ, তো তখন দেখা যাচ্ছে যে ওখানে একদিকে যেমন আমরা গিয়ে দেখতে মানে অপুর সংসারও রিলিজ হচ্ছে, ওইদিকে আবার দেখা যাচ্ছে যে একই সঙ্গে তখনও মানে পপুলার যেটা বলা যায় যে হলো গিয়ে নিশাত একটা ছোট্ট হল, কিন্তু তাতেও এসে মানে রীতিমতো একদম মানে লোকাল গিয়ে দর্শক ঠাসা মেঘে ঢাকা তারা। একই সঙ্গে আবার সকালে মর্নিং শোতে বাবার সঙ্গে আমরা হাত ধরে যে দেখতে যাচ্ছি লা ডলচে ভিটা, হ্যাঁ, মানে সেই ফেলিনির ছবি, ফেডেরিকো ফেলিনির ছবি। তা ওই রকম একটা পরিসর, এবং যেটা খসরু ভাইও গল্প করতেন যে উনি সেই সাঁতার কেটে মানে প্রায় মানে নদী পার হয়ে এসে ওই এক ফাঁকে ছবি দেখে যেতেন। কুরোসাওয়ার রসমন দেখেছিলেন, মানে তখন মায়া স্টার সিনেমা হলের নাম মায়া, সেখানেও এসে দেখে গেছেন। তো এই ধরনের চলচ্চিত্রগুলো তখন রিলিজ হয়, মানুষজন দেখে, এবং সেগুলো বলা যায় যে দর্শক নন্দিত নিন্দিত বলে কথা না, কথা হলো যে মানুষের আগ্রহ ছিল এ ধরনের চলচ্চিত্রগুলো দেখে। সুতরাং আমাদের বড় হওয়া ওরকম একটা ফেজের মধ্যে, ওরকম একটা সময়ে যখন কিনা এগুলো মানে মেইন স্ট্রিম কালচার বলতে যেটা বোঝায়, মানে তখনও ঠিক ওইভাবে বিভাজিত হয়ে যায়নি। যারা দর্শক, মধ্যবিত্ত শিক্ষিত দর্শকরা, তারা কিন্তু দেখতেন ঠিক সেই রকমভাবে সেই রাজধানীর বুকে, যেখানে রহমান শবনম না, রহমান চিত্রা সিনহা ছিলেন বা এরকম যারা আছেন, কখনো আসেনি, সেটাও কিন্তু চলছে মায়া সিনেমা হলে, এবং আমরা সবাই মিলে দেখতে যাচ্ছি। তা ওই জায়গা থেকে যে ওইটা যে প্রভাবিত করেছিল তা না, বাবার একটা আগ্রহ ছিল ডেফিনেটলি, যে ভীষণভাবে ছবি দেখতেন। এবং ইউএসআইএসটা ছিল হলো গিয়ে প্রেস ক্লাব, যে প্রেস ক্লাবের ঠিক উল্টো দিকে, ঠিক ওটার অডিটোরিয়ামে কিন্তু প্রথম পথের পাঁচালী দেখা হয়, দেখে আসে বাবা। এবং আমার মনে আছে যে মানে খাওয়ার টেবিলে আমি অত সামান্য দু চারটা শব্দ শুনতে পাচ্ছি যে পথের পাঁচালী না, এই ছেলেটা খুব ভালো ছবি করবে, এই ধরনের একটা কোনো মন্তব্য, সেটা সত্যজিৎ রায়কে দিয়ে। তা ওই ঢাকার সেই চেহারা, সেই ওর মধ্যে বড় হওয়া, আর যেটা হলো গিয়ে যে তাই বলে মেয়ে চলচ্চিত্র নির্মাণ করবে ডেফিনেটলি সেটা তাদের মাথায় ছিল না, এবং প্রফেশন হিসাবে নারী আসবে সেই কথাও ভাবা হয়নি। যদি আমরা রেবেকার নাম শুনেছি যে এফডিসিতে আছেন এবং বিন্দু থেকে বৃত্ত সঙ্গে সংযুক্ত ছিলেন ভীষণভাবে, কিন্তু সেটা চিত্রালীর পাতায় হয়তো টুকরো খবর হয়ে এসেছে কি নেই, সম্ভবত নারী বলেই হয়তো সেটা অতটা প্রাধান্য পায়নি। কিন্তু এই একটা পরিসরের মধ্যে যখন বড় হয়ে উঠছি, আমার যুদ্ধ মানে 1971 যুদ্ধ ছিল আমাদের একেবারে চেতনা ধরে সমূলে নাড়া দেয়া একটা অধ্যায়, এবং সেটা যখন ঘটে গেল তারপরে যে স্বাধীন মানে যেটা হলো গিয়ে অনেক দৃপ্ত নারী যেন বেরিয়ে এলো। এবং কারণ যুদ্ধটা কিন্তু প্রত্যেকের উপরেই, মুক্তিযুদ্ধের ব্যাপারটা কিন্তু সকলের উপরেই একটা মানসিকভাবে যে চেতনার জায়গা সমূলে ধরে একদম সেটা ধরে নাড়া দেয়া সবারই কম বেশি হয়েছিল, সে যেই অবস্থাতে থাকুক। আর এই স্বজন হারানো, নারী ধর্ষণ, এগুলো তো আছেই।
তা সুতরাং এই বাস্তবতার প্রেক্ষিতে নারীর কিন্তু একটা কোথায় দৃপ্ততা তৈরি হয়েছিল আমার কাছে মনে হয়, এবং অনেকেই স্বীকার করবেন। সেই কনটেক্সট ধরে যে দেখি যে আমরা আমার কলেজে পড়া, এটা হলো গিয়ে একেবারে মানে স্বাধীনতা যুদ্ধের পরে। সুতরাং যখন যাচ্ছি এবং বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হচ্ছি, তখন কিন্তু আমরা মানে সেই ঘটনাপটগুলো ভিন্ন একেবারে। আমরা নাটকের কথাও যেমন ভাবছি, আরও অনেক কিছু মানে কালচারাল জায়গাটা, সৃজনশীল জায়গাটাতে অনেক সরব হয়ে উঠছিল। আমরা জানি যে ওই দর্শনের বিনিময়ে নাটক দেখারও একটা হিড়িক পড়ে যায়, নাটক তৈরির, নাটক মানে স্টেজের। এরকমই একটা প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তেই মনে হলো যে হাতে আরও কিছু টাকা হলে পারে যাতায়াতের জায়গায় সুবিধা হয়, বাসে করে আসা যাওয়া হয়, কিন্তু ঠিক আছে। এক্সট্রা টাকা ইনকাম করার জন্য যেটা হলো যে খবর পেলাম সচিত্র সন্ধানী নামে একটা পত্রিকা বেরোচ্ছে। এই সচিত্র সন্ধানীতে যখন গেলাম, ওখান থেকেই যেটা হল বেলাল চৌধুরী ছিলেন, কবি বেলাল চৌধুরী, এইরকম এত চমৎকার একজন মেন্টর পাওয়া রীতিমতো আমার মনে হয় যে এটা সত্যি একটা ভাগ্যের ব্যাপার। এবং বেলাল ভাই যেটা দায়িত্ব দিলেন, যেটাকে চলচ্চিত্র যে দেখবে, দেখে টেখে এসে তুমি রিভিউ লিখবে, সেটা প্রায় হাতে ধরেই উনি শিখিয়েছিলেন। আমি তার কাছে কিন্তু সেই জায়গাটা ওইভাবেই মনে করি যে আমার মেন্টর সত্যিকার অর্থেই পথ দেখিয়েছিলেন যে এইভাবে করো। খুব স্মার্ট শব্দ নিয়ে কিভাবে খেলতে হয় সে বিষয়টা কিন্তু সেইভাবে উনি দেখিয়ে দিয়েছিলেন প্রায়। তা ওই সময় একজনের সঙ্গে ওখানে বসে আছেন একজন, বললেন যে এই যে এটা মোহাম্মদ খসরু, দেখো ওনার যত ছবি দেখবে ততই কিন্তু চোখ খুলে যাবে। খসরু ভাইয়ের সঙ্গে সঙ্গে বললেন কাইলি আইসো, হ্যাঁ বলে দিলেন সঙ্গে সঙ্গে যে কী করো বলে চলে যাই। এবং খসরু ভাইয়ের সঙ্গে যথারীতি আমিও ছবি দেখার সুযোগ পেয়ে গেছি। একদম রাশিয়ান কালচারাল সেন্টারে এসে হাজির। তারপরে ভারতীয় যে কালচারাল সেন্টার ছিল তখন, সেটাও খুব প্রচণ্ডভাবে সেটা মানে রীতিমতো এটা কিন্তু নস্টালজিয়ার ব্যাপার। এই দেখা, ছবি দেখা এবং ছবির পরে যে আড্ডাবাজিটা হতো, সেটা যে কতটা সমৃদ্ধ করতো আমাদের ভাবা যায় না। তবে বাড়ির যে বলা যায় যে রীতিমতো যে আমাদের সন্ধ্যার সময় বাড়ি ফেরার যে চাপাচাপি, সেটাও শিথিল কি বকা খেতাম প্রচণ্ড, তারপরেও ছবি দেখতে হবে। কারণ রাত করে ফেরা, 9:30, 10টা, 11টা হয়ে যাচ্ছে। তা ওই রকমই সময় যেটা হল খসরু ভাই বললো যে লেখালেখি করো, এবং ওই রিভিউ লিখতে গিয়ে আমার মনে আছে প্রমিস ল্যান্ড, হ্যাঁ, আন্দ্রে ভাইদার ছবি দুর্দান্ত, হ্যাঁ, পুরো একেবারে মানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন থেকে কিভাবে মানে পুরো বদলে যাচ্ছে প্রেক্ষাপট। মানে কেউ যদি ওইটা একটা দেখে তাহলে কিন্তু মার্কসিজম, সোশ্যালিজম এগুলো তাদের একেবারে মগজে ঢুকে যাবে। পুরো এই রূপান্তরটা কিভাবে ঘটছে বা কিভাবে বিবর্তনটা ঘটে যাচ্ছে উৎপাদন ব্যবস্থায়, সঙ্গে সঙ্গে সামন্ত প্রথা বিদায় নিচ্ছে। তাই এই কনটেক্সটগুলো ধরে যখন লিখছি আরও আমার জন্য চোখ খুলে যাচ্ছে। তারপরে যেটা হলো যে খসরু ভাই কোঅপ্ট করে নিলেন, তানভীরের সঙ্গে যোগাযোগ হয়ে গেছে। তানভীর, মুরাদ, মানজারে হাসিন মুরাদ, তানভীর মোকাম্মেল আর আমি, তিনজনকে। এখানে ক্যাসর ভাই আছেন, ক্যাসর ভাই মনে আছে কিনা আমি জানি না আপনার, ওই মানে আমাদেরকে জাহানারা খালাম্মার বাড়িতে নিয়ে তখন সঙ্গে সঙ্গে বললেন যে এখন তোমরা নিয়মিতভাবে তোমাদের দরজায় দাঁড়িয়ে যত মেম্বাররা আসবে তাদের পথ দেখিয়ে তারপর পেছনে বসে বা রাস্তায় যেখানে পারো সিঁড়িতে বসে ছবি দেখবা। তো সুতরাং এই শুরু হয়ে গেল চোখ খুলে দেওয়ার মতো। এবং তারপর আমরা একটা স্টাডি সার্কেলও করলাম। আমার মনে আছে এটা পরের দিকে আস্তে আস্তে ক্রমাগত তখন মানে আরও বেশি মানে ডুবে যাচ্ছি
চলচ্চিত্র সংসদ আন্দোলনের সূত্রে লেখালেখি এবং কি যে একটা মানে আলোক প্রাপ্তির মতো ব্যাপার ছিল। তা ওইটা করতে গিয়ে যেটা হয়েছিল আমার মনে আছে যে যখন ওইটা বোধহয় ইস্পান জাবোর একটা ছবি এসেছিল মেফিস্টো, এবং ওটাকে ভাঙচুর করে বুঝে মানে সেটা হলো স্টাডি সার্কেলের মাধ্যমে এটা বোঝা হতো। যখন চলচ্চিত্র ইতিমধ্যে কিন্তু আমরা যে খপ্পরে পড়েছিলাম হলো গিয়ে কালা কানুনের চলচ্চিত্র আমি মানে যেটা হলো যে চলচ্চিত্র সার্টিফিকেট মানে ছাড়া সেন্সর ছাড়া কোনোভাবে দেখানো যাবে না। আমরা সাধারণত জানি যে সংসদ আন্দোলনে সাধারণত ওই ছবিগুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যে এমবেসি থেকে তুলে নিয়ে এসে দেখানো হয়। নিয়ম হয়ে গেল যদি সেটা না করা হয়, অনুমোদন পত্র ছাড়া যদি দেখানো হয় তাহলে হয় জেল, 3 মাসের জেল, এবং যারা দেখাবে তাদের একটা বড় রকমের মুচলেকা দিতে হবে টাকার। তা সুতরাং এই হ্যারাসমেন্ট শুরু হলো এবং একই সঙ্গে আমরাও কিন্তু সবাই মিলে তখন পথে নামলাম কালা কানুনের বিরুদ্ধে। ট্রাক মিছিল থেকে আরম্ভ করে যেহেতু 144 প্রায় নিষিদ্ধ ছিল একসাথে সম্মিলিত হওয়া, তা সুতরাং তার মধ্যে ট্রাকে উঠে যখন যাচ্ছি তা সুতরাং ওই মিছিল ট্রাক মিছিল সেই কারণেই এইভাবে কিন্তু প্রতিবাদগুলো হতে শুরু করলো। এবং যখন মহিউদ্দিন শাকের ভাই যখন ছবি করলেন কয়েকদিনের মধ্যে সেটা নামিয়ে দেওয়া হলো, বাইরে সেটাকে করা হয়েছিল মানে রিলিজ দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে ওইটা নিয়ে মিছিল এবং আমার মনে আছে যে সবাই একদম সব কিছু নিয়ম টিয়ম ভেঙে আমরা বেরিয়ে গেছিলাম যে কেন তার ছবিটা আবার পুনরায় মানে যেন হলে দেয়া হয়। তা এই ধরনের যে এই কার্যক্রমগুলো ছিল সংসদের খুব উজ্জ্বল একটা সময়। এবং যত আমরা যারা তখন বিশ্ববিদ্যালয় থেকে কেবল বেরিয়ে আসব সেই সময় থেকেই কিন্তু এই আরও অনেকে যুক্ত হলো এবং এটা তখন তারেক মাসুদের যুক্ততা। এটার মানে এই আন্দোলন হয়তো সম্ভবত চলতো, কিন্তু একটা সবচাইতে বড় দিক দেখা গেল যারা সংসদ আন্দোলনের সঙ্গে ছিলেন তারা বললেন আমরাও তো ছবি বানাবো। সুতরাং এই দেখা গেল যে সবাই মিলে আমরা বেরিয়ে গেছি যেন একটা গ্রুপ থিয়েটারের মতো সবাই একসঙ্গে থাকতাম। তো সুতরাং যে সবাই লোকেশন হান্টিং যখন, সুতরাং সবাই মিলে লোকেশন দেখতে গেছে তানভীরের ছবি হুলিয়া করা হবে। এবং সবাই যারা কাজ করেছিলেন এখানে সে মানে সেই বলা যায় যে হয়তো ছোট্ট একটা মানে চরিত্র, কিন্তু এখানে সে কে না ছিলেন, এখানকার যত নাম করা যত অ্যাক্টাররা ছিলেন, মানে নাম করা বলতে আমার সেই আলী জাকের, তার রামেন্দু মজুমদার যারা ছিলেন এই গ্রুপ থিয়েটার আন্দোলন শুধু না চলচ্চিত্রে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়। আসাদুজ্জামান নূর এবং যেটা হলো হুমায়ুন ফরিদি, যুবরাজ ও প্রয়াত, হ্যাঁ যুবরাজের ভালো নামটা যাই হোক আর কি, যুবরাজ খালেদ খান। তারপরে এরা সবাই মিলে আমরা সবাই ডলি ইব্রাহিম মানে ডলি আনোয়ার, এবং এই একসাথে মিলে যে কাজ করা এবং সেটাই বোধহয় প্রথম প্রত্যক্ষ করা যে ক্যামেরার কি ভূমিকা। আনোয়ার ভাই ক্যামেরায়, আমরা পেছনে বসে আছি, সবাই মিলে যেন মানে ওটা সবার সব মানে ওখানে শিক্ষানবিশ এবং সবাই মিলে ওটার একটি অংশ হয়ে গেছে। সো একটা কমিউন বা একসাথে কাজ করার যে আনন্দ সেটার একটা আলাদা ব্যাপার ছিল। তা ওই সময় যেটা হলো যে তারেক, আমি বসে বসে স্ক্রিপ্ট লিখতাম। 91-তে তারেক তখন আমেরিকায় চলে গেছে, 91-তে ও ফিরল, ও কোন একটা কাজে এসছে, তা তখন ফেস্টিভ্যাল চলছে, ফেস্টিভ্যালে এসছে হলো গিয়ে পাকিস্তান থেকে এসছে সাবিয়া সুমার এবং ভারত থেকে এসছে বাসুদা যোশী ওদের ছবিগুলো প্রদর্শনীর জন্য।
মানে ওরা পার্টিসিপেন্ট ওই ফেস্টিভ্যালে। ওখানে আমি ঢুকতেই তারেক বলে কি, সামনে এসে দাঁড়িয়ে একদম কোমরে হাত দিয়ে বলছে কি, এই তোমার স্ক্রিপ্ট কই? আমি বললাম স্ক্রিপ্টটা আবার কোথা থেকে, কি বলছো তুমি? বলে তোমার স্ক্রিপ্ট লিখো না? মনে মনে বললাম যে হ্যাঁ আমি তো লিখি, আর ওটা তারেককে অনেক সময় শুনিয়েছি। বলে কি এখনই বের করো একটা। আমি কোথায় নিয়ে ঘুরি নাকি? তো তখন বললো কি হির হির করে আমাকে টেনে নিয়ে টেন্টে ঢুকালো। বলে এই দেখেন এই যে কালপ্রিট ধরে নিয়ে আসছি, ওকে দিয়ে ছবি বানান। কি হয়েছে ওখানে? ওরা বলছে যে হ্যাঁ পাকিস্তান থেকে একজন নারী আসলো, ভারত থেকে আসলো, আমাদের নারী কই? কে হতে পারে, কে হতে পারে? তখন তারেক বলছে কি আপনি শামীম কে, তখন বেবি ভাই ছিলেন, বেবি ইসলাম ছিলেন, এবং সালাউদ্দিন জাকি তখন ওনার হলো, উনি তখন যেটা হলো ডিজি এফডিসির, এবং ছিলেন হলো গিয়ে আবুল খের। এই তিনজনই তখন বলে উঠলেন যে আমরা কিন্তু কাজ করব তোমার ছবিতে যদি তুমি সত্যি করো। তো যাই হোক আর কি, সেই কথা মতোই সেই এফডিসিতে যাই আমি তারেকের সঙ্গে। তারেক ওখান থেকে রিল জোগাড় করতে গেছে। আমি যেই লোকেশন দেখিয়েছি আমি বললাম সাদা কালো করব এবং ছোট্ট। তখন যেটা হয় যে একটা ছেলে মানুষই মাথার মধ্যে থাকে। আমি তখন সাংবাদিকতা করি সংবাদ পত্রিকায়। হ্যাঁ, তা তখন ওইটা যখন গেছি, সাদা কালো রিল পাওয়া যায় না। তো চাষী নজরুল ইসলাম এসেছিলেন ওখানে। ওনাকে যখন বলা হলো যে আপনি তো দুদিন আগে শ্রীকান্ত বা কিছু একটা এই ধরনের শরৎচন্দ্রের কোনো একটা গল্প করেছেন, তা আপনি একটু দেন না, আপনার কাছে দু একটা রিল নাই, ক্যান নাই? তখন বলে কি আমার দিকে তাকিয়ে বলেন কি ফিমেল ডিরেক্টর, আচ্ছা তাহলে তো ভালোই হয়, ঠিক আছে দেব। তো উনি দিয়েছিলেন কিছু, পরে আরও জোগাড় করা হয়। উজ্জ্বলের কাছে ছিল কিছু সাদা কালো, উজ্জ্বল মানে অভিনেতা উজ্জ্বল, তার ওখান থেকে নিয়ে আসা হলো। সেই আর এক কাহিনী। যাই হোক, এসে আমার চলচ্চিত্র যেখানে ওইটা 35-এ নির্মিত হয়েছিল, সাদা কালো, বেবি ভাই ছিলেন ক্যামেরায়, তারেক আর আমার যৌথ ডেবু ফিল্ম বলা যায়। গল্প আমার, আর কো ডিরেকশনের দেয়া হয়েছে, কিন্তু পুরো মানে পোস্ট থেকে মানে যা যা করার এই হাতে কলমে শিক্ষার জন্য আমি মনে হয় তারেকই আমার জন্য অনেক বেশি করেছে। আমি আর তখন কেবল শিখে উঠছি, কিন্তু তারেকে নিজস্ব আগ্রহ তার আগেও করেছে, যেটা হলো সুলতানের ছবি করেছে। তারপরে ও বাইরে যখন থাকছে তখন সে কাজ করছে হলো গিয়ে ওই মুক্তির গানের উপরে, ওইগুলো কম্পাইলেশন করছে তখন সেই অবস্থায়। তো সুতরাং এই ছবিটা হলো, ওইটা যখন প্রদর্শনী হলো তখন ওইটা প্রচণ্ডভাবে আলোড়িত হলো। মুন্নির হয়তো মনে থাকতে পারে, আমি জানি না, মনে আছে যেটা হলো গিয়ে 2 নম্বরের গেটে ইনস্টিটিউটে। মোর্শেদ আপনার মনে থাকতে পারে হয়তো। হ্যাঁ, তা এই ছবি যখন হলো, তা লেসনার ছিলেন যে ওখানকার ডিরেক্টর, উনি বললেন এটা তো আমার কাহিনী। উনি যা গল্প ওই 8 মিনিটের, ওইটা মানে 9 মিনিটের মতো, আর এটা বাদ বাকি তারেক ক্যাথরিন দুজন মিলে যে পোস্টটা করেছে সেটা বলার মতো না। আমি বলতাম মানে ইংরেজিতে ওনাকে বলেছিলাম হি হ্যাজ ফাদার্ড ইট মাচ বেটার দেন আই হ্যাভ মাদার্ড ইট। তা আমি মা হিসেবে জানা করেছি ছবির ব্যাপারে, তো পিতা হিসেবে তারেক এটা অনেক বেশি করেছে, এইভাবে বলা হতো। তো যাই হোক আর কি, এই অবস্থার থেকে আমার শুরু হয়ে গেল। এবং চলচ্চিত্র বানানোর যে নেশা, এটাকে আমি বোঝাতে পারবো না। দেখার মতো করেই কিন্তু বানানোটা ওরকম একটা মজ্জাগত হয়ে গেল। তো এই নাই করে এই জায়গায় আসতে রীতিমতো আত্মীয় স্বজন প্রথমে আটকে, কারণ তাদের স্বপ্ন ছিল, বাবার অন্তত অন্যরকম স্বপ্ন ছিল, কিন্তু বাবা মারা গেছেন আমি যখন ছোট তখনই। কিন্তু বাদ বাকি ভাইদের যে স্বপ্ন ছিল সব স্বপ্নভঙ্গ। ওনারা চেয়েছিলেন যে
মানে আর কিছু না, ফরেন অফিসে, আমি যেহেতু আন্তর্জাতিক সম্পর্কের ছাত্রী, ও আর কিছু না, ফরেন অ্যাফেয়ার্সে যাবে বা কোনো কিছু একটা কূটনীতির সঙ্গে যুক্ত হবে, কিংবা হয়তো অন্য কোনো সাংবাদিকতা হলেও অন্য ধরনের কোনো কিছু করবে, শিক্ষকতা করবে। তাই বলে কোথায় কি মানে ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছে, চলচ্চিত্র আন্দোলন করে বেড়াচ্ছে, আবার তার সঙ্গে এগুলো। তা সুতরাং ন্যাচারালি এটা প্রাথমিকভাবে তার ধাক্কা হলেও, কিন্তু আমি একের পর এক যে কাজগুলো পেতে শুরু করি, আমার সাংবাদিকতার পাশাপাশি এটা ছিল আমার জন্য একটা বড় প্রাপ্তি। তা সেই জায়গা থেকে আজকে এখানে যে বসে আছি, আমার নাই নাই করে প্রায় 21টা মতো মানে কাজ করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য। সেটা হলো গিয়ে যে ডকুমেন্টারি, যেটা 3টা আমার ফুল লেন্থ ফিচার আছে। ইতিহাস কন্যা, যেটা 98-তে শুরু করি এবং যেটা 99-তে ওটা প্রদর্শনী হয়। তারপরে ওখানে মুন্নি ছিল আমার, ওখানে যত স্টিল ফটোগ্রাফি, আমার ফজিয়া ছিল আমার অ্যাসিস্ট্যান্ট, ফজিয়া খান। এবং শুধু ওইটা না, আরও অনেক কিছুর জন্যেই ও একসঙ্গে ছিলাম আমরা। এটা একটা দারুণ, মানে আমি বলবো রোমন্থন করতে গেলে পারে অনেক কিছু এখানে আমরা হাতে ধরে শিখেছি, হ্যাঁ, প্র্যাকটিক্যালি। এবং ওর দায়িত্ব পুরো এডিটিংটাও সম্পাদনার জন্য ওর কাছে ছিল, ওর দায়িত্বে। যাই হোক, এটা খুব আলোচিত হয়েছিল। বিশেষ করে আমার এত আলোচনা হবে আমি ভাবিনি। সব পত্রপত্রিকায় একটা করে পাতা দেয়া হয়েছে, শৈবালের মন থাকতে পারে হয়তো সেই সময় ইতিহাস কন্যার যে ব্যাপারগুলো। তাই সুতরাং রীতিমতো ওইটার পরে আমি যখন দেখতে এসেছিলেন প্রদর্শনীতে এস মাহমুদ, তখন কেবল 2180 করছে, 21 টেলিভিশন, যেটা টেরেস্ট্রিয়াল ছিল। তো তখন মানে উনি এসে বলে গেলেন আমার সঙ্গে যেন শামীম দেখা করে। তা তারেক আমাকে কানে ধরে প্রায়, তুমি যাও, একটা কপি নিয়ে যাবে, উনি নিশ্চয়ই কোনো একটা কারণে ডেকেছেন। তা উনি তখনও 21-এ এখানে আসেনি, তখন ওইটা নির্মিত মানে নির্মাণ হচ্ছে এই অফিসটা। আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে আমি গেলাম সফুরা টাওয়ারের পাশে, কি যে আহমেদ টাওয়ার না কি একটা, মনে নাই ঠিক, ওখানে যা ঠিকানা দেওয়া হয়েছিল, ওখানে মিশুক ছিল। মিশুক, তারেক, আমরা খুব কাছের বন্ধু ছিলাম। তা ওখানে যখন গেছি, যাওয়ার পরে দেখি মিশুকের হাতে দিয়ে আমি চলে আসছি, কারণ মিটিংয়ে ছিলেন। কিন্তু এস মাহমুদ সাহেব তখনই আবার দরজা খুলে বেরিয়েছেন। ওনারই উনি কীভাবে চিনেছেন আমাকে, খপ করে হাতটা দিয়ে ধরে বলেন যে তুমি এখনই ঘরে আসো। নিয়ে উনি একটা চা নিজে হাতে বানিয়ে, আর্ল গ্রে একটা চা নিজে বানিয়ে বললেন যে মা, তোমাকে একটা কথা অনুরোধ করি, আমাকে এই ছবিটা দিয়ে দাও, এটা আমি দেখাবো। এবং আর একটা জিনিস হলো যে তুমি যদি এরপরে কখনো ছবি নির্মাণ করো, মুক্তিযুদ্ধ তো সবাই বুঝবে না, তা তুমি যদি পারো দ্বিতীয়টা, মানে যেন যতদিন পারো মুক্তিযুদ্ধের উপর ছবি করো, ফিচার ফিল্ম হলে পারে সেটা আরও বেশি মানুষের মানে এটা প্রভাব ফেলবে। তো ওই ছবি ওইটা মনে রেখেছিলাম। পরে আর সেটা মানে এর পরে যে ছবিটা করি সেটার নাম ছিল হলো গিয়ে শিলালিপি। সেটা ছিল বায়োপিক, আমাদের সেলিনা পারভিন যাকে বৌদ্ধভূমিতে পাওয়া গেছিল তার উপর, তার বায়োপিক। তো ওই মানে সুতরাং ইতিহাস কন্যা যে ডকুফিকশন স্টাইলে, ওইটা প্রায় 2 ঘন্টার ছবি, হ্যাঁ। এবং অনেক জায়গায় হয়তো আমরা ছাড়তে পারতাম, কিন্তু কেন জানি তখন আমরা ওটা ধরেই রাখলাম। এবং ফজিয়া আমার প্রতি এত সদয় হয়ে ও আমাকে রক্ষা করেছে তখন মানে এই এবং আমার সুরকারও ছিল নারী, সেটা হলো কি মৌসুমী কাদের। হ্যাঁ, সব মিলিয়ে বাপ্পা ছিল, বাপ্পা মানে হয়তো মানে
ও আবহ সঙ্গীতটা করেছিল, কিন্তু সুরে গানের সুর দেওয়াটা মৌসুমী কাদেরের। এইটা এবং শিলালিপি, আমরা ওই শিলালিপির পরে আমার একটা দীর্ঘ বিরতি ছিল, কিন্তু তারপরেও আর কি পরে শেষমেশ যেটা করি রিনা ব্রাউন। কিন্তু সেই যে আমার ছবির যারা ছিলেন তারা আজকে নেই, ভাবতেও খুব ভীষণ কষ্ট। তার মধ্যে প্রধানত আমি তারেককে হারিয়েছি, তারেক মাসুদ। এবং তার সঙ্গে যদি বলি যে একটা মানে মিশুক, তারেক মিশুক দুজনই কিন্তু ভীষণভাবে সাপোর্টটা, সাইকোলজিক্যাল সাপোর্টটা ওরা ভীষণভাবে দিত। আর এছাড়া যদি দেখি বেবি ইসলাম নেই, আবুল খায়ের নেই, মানে কেউ, মানে যখনই তাকাতে যাই, অঞ্জন ছিল আমাদের সঙ্গে, জাহিদুর রহমান অঞ্জন, ও নেই। আমি আছি, ভাবছি ছবি করব কিনা জানি না। আজকে একটা কঠিন সময় আমরা দাঁড়িয়ে আছি, দেখা যাক আগামী কোথায় নিয়ে যায়। অনেক ধন্যবাদ।